হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম একটা নতুন ক্লাসে। তোমাদের ক্লাস 8 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস চলছে। এর আগের অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে। আজকে তোমাদের স্কুল 7 নিয়ে এসেছে। তো দেখো তোমাদের জন্য যেটা আমি এনেছি আজকে, ক্লাস 8 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল 7 পেজ নাম্বার 122 পাতার সম্পূর্ণ পাঠ করে দেখাবো তোমাদের। যে স্কুল যে 7 স্কুলটা আছে সম্পূর্ণ ক্লাস করাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আগের ক্লাসগুলো দেখেছো, কোনো অঙ্ক বাদ দিচ্ছে না, সব অঙ্কগুলো করিয়ে দেবো। তা স্কুল 7টা যে আমাদের আছে, এখানে স্কুলের নামটা দিয়েছে বাডগে পিকে হাই স্কুল এইচএস, আর একটা স্কুল এখানে দিয়েছে বান্ডরা MSPC হাই স্কুল। এই দুটো স্কুল নিয়ে আমাদের সেটটা তৈরি করেছে 7 নম্বর স্কুলটা। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বইটা, এই বইটা তোমাদের হাতে নিতে হবে এবং একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। তোমাদের প্রশ্নগুলো দেখতে হবে, তার জন্য বইটা তোমাদের সঙ্গে রাখতে হবে। প্রশ্ন আগে পড়বা, পরে প্রশ্নগুলো আগে বুঝতে হয়। প্রশ্ন বুঝলে পরে অঙ্ক করার খুব সুবিধা হবে, ঠিক আছে? অ্যান্সার করার জন্য তোমাদের প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট। প্রশ্নগুলো আগে দেখো ভালো করে, তারপরে অঙ্কগুলো করার চেষ্টা করো। তাহলে চলো আমরা একসঙ্গে অঙ্কগুলো করবো। তা ক্লাসটা শুরু হয়ে যাবে তাড়াতাড়ি। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি, অঙ্কগুলো আমাদের কী কী আছে। তো একের প্রশ্নগুলো প্রথমে করাবো। তো একের প্রশ্নগুলো এখানে 1 মার্কের প্রশ্নগুলো আছে। তো চলো আমরা একের একটা করাই। একের 1 নম্বরে বলছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা নয়। মূলদ সংখ্যা নয় বলেছে, মূলদ সংখ্যা হবে না। দেখো আমরা অপশানগুলো চেক করব। প্রথম অপশানে এ নাম্বারে আছে √4 আছে। তো √4কে তোমরা তো ভেঙে নিতে পারবা, এটাকে তোমরা 2 × 2 লিখতে পারবা। তাহলে এটা আমাদের কত 2 বেরিয়ে আসবে। তো এটা কিন্তু আমাদের কিন্তু মূলদ সংখ্যা, ঠিক আছে? এটা কিন্তু আমাদের অপশানে অ্যান্সারটা আসবে না। বি নাম্বারটা চেক করি। বি নাম্বারটা আছে √5। √5 কিন্তু ভাঙবে না, ঠিক আছে? আচ্ছা এটাকে বলে দিই, এটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা, এটা মূলদ। √5টা ভাঙবে না, এটাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। অমূলদ সংখ্যা, ঠিক আছে? অমূলদ সংখ্যা। সি নাম্বারটা দেখো তোমরা এটাকেও ভেঙে নিতে পারবা। এই যে 0.25 আছে, তুমি এটাকে ভাঙবা, দশমিক যদি উঠিয়ে নাও নিচে 100 পাবা। এখানে দেখো 5-এর বর্গমূল, ঠিক আছে? এই যে 25-এর বর্গমূল 5 পেয়ে যাবা, 100 বর্গমূল 10 পেয়ে যাবা। তাহলে 5/10 এটা কিন্তু আমাদের কি, এটাও কিন্তু মূলদ, এটাও আমাদের মূলদ। ডি নাম্বারটা দেখো আমাদের আছে √9। 9কে ভাঙা যায় 3 × 3, তাহলে এখানে 3 বেরিয়ে যাবা, এটাও কিন্তু আমাদের মূলদ। আমাদের বলেছিল মূলদ নয়, তাই না? মূলদ সংখ্যা হবে না। তো কোনটা আছে দেখো তো, মূলদ সংখ্যা নয় একমাত্র আছে বি নাম্বার অপশানটা। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের বি নাম্বার, ঠিক আছে? এই যে বি নাম্বার অ্যান্সারটা হবে। 2-এর প্রশ্ন দেখো আমাদের বলেছে 2/5 ও 4/5। বলছে এর মধ্যে মূলদ সংখ্যা আছে কতগুলি। তো এখানে দেখো দুটো মূলদ সংখ্যা আছে, দুটো মূলদ সংখ্যার মধ্যে কতগুলি মূলদ সংখ্যা থাকবে এটা আমাদের জানতে চেয়েছে। তোমাদের জানতে হবে যে দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা পাওয়া যায়। তুমি যতগুলো বলবো তার চেয়েও বেশি পাওয়া যাবে মূলদ সংখ্যা, ঠিক আছে? যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা পাবা। তো অসংখ্য মূলদ সংখ্যা দেখো আমাদের অপশান কত নম্বর আছে, এটা ডি নম্বর আছে। তাহলে অ্যান্সারটা ডি নাম্বার। তোমাদের যদি আমি একটা উদাহরণ দিই, যেরকম 2 আর 3 এই যে দুটো মূলদ সংখ্যা, এর মধ্যে অসংখ্য আছে, যেরকম 2.1, 2.2, 2.3, এরকম অসংখ্য কিন্তু 2 ও 3-এর মধ্যে মূলদ সংখ্যা আছে। তা যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা পাবা। তো এখানেও দুটো মূলদ সংখ্যা আছে, এখানেও তোমরা কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা পাবা, ঠিক আছে? তাহলে অসংখ্য মূলদ সংখ্যা হবে, ডি নাম্বার অপশানে আছে, তো এটা অসংখ্য হবে অ্যান্সারটা। 3-এর প্রশ্নটা দেখো আমাদের এখানে বলেছে এই যে 100 - 16y² আছে, এটা হচ্ছে এত বর্গ একক ক্ষেত্রফল দেওয়া আছে, তাই না? আর এই যেটা দেওয়া আছে এটা আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া আছে। তো আয়তক্ষেত্রের প্রস্থ বের করতে বলেছে। তা দেখো প্রস্থ আমরা কী করে পাবো, আমরা লিখবো প্রস্থ। দেখো প্রস্থ পাওয়ার সূত্র আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে এবং দৈর্ঘ্য জানা থাকলে তোমরা কী করবা, ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করবা, প্রস্থ পেয়ে যাবা। মানে দেখো আমরা ক্ষেত্রফলটাকে উপরে লিখলাম আর নিচে লিখলাম দৈর্ঘ্যটাকে। দৈর্ঘ্য আছে আমাদের 25 - 4y²। এই যে বাই দিয়ে লিখলাম, ঠিক আছে? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, এটাই হচ্ছে আমাদের ভাগ করা। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করছে, তাই না? ভাগকে বাই দিয়েও বোঝায়। তাহলে চলো আমরা ভাগফল করবো। দেখো উপরে কমন নিয়ে নিই। উপরে যদি আমরা 4 কমন নিয়ে নিই, তা 4 কমন নাও, 4 দিয়ে ভাগ করে দাও, তো এটা 25 পেয়ে যাবা। আর এটা 4 × 4 = 4 পাবা, 4y²। আর নিচে আমাদের কত আছে, নিচে আবার 25 - 4y² আছে। দেখো তো এই দুটো পার্ট কিন্তু মিলে গেছে, তার এটা মিলে গেছে, তো কেটে দাও, তো আমাদের থেকে গেল কি 4। তো দেখো প্রস্থ আমরা কিন্তু 4 পেয়ে গেলাম। এখানে একক আছে, তো আমরা একক দিয়ে দেবো। তো এখানে MCQ টাইপের প্রশ্ন আছে, অপশান আছে, দেখো অপশানটা আমাদের ডি নাম্বার মিলেছে, তো তোমরা অ্যান্সারটা ডি নাম্বার দেবো।
এবার দেখো 4 প্রশ্নটা আমাদের এখানে বলেছে 36কে যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে সেটি কোনটি হবে আমাদের, মানে 36 সংখ্যাটা আছে এর সঙ্গে কত গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। তার জন্য তোমরা কী করবা, 36কে লসাগু করে না, ধরো 6 দিয়ে আমরা করছি, তা 6 6 36, ঠিক আছে, বড় সংখ্যা দিয়ে লসাগু করলাম। পূর্ণ ঘন বলতে এই যে দেখো একই সংখ্যার 3টা যেন থাকে, তাই না, একই সংখ্যা যদি 3টা থাকে তাহলে আমরা বলবো পূর্ণ ঘন সংখ্যা, মানে একই সংখ্যার 3টি সংখ্যার গুণফল যে ওই সংখ্যাটা পাওয়া যায়। তো এখানে 6 6 আছে, আর একটা 6 হলে পরে আমরা পূর্ণ ঘন বলতে পারতাম। তাহলে দেখো তো 36কে 6 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সারটা কিন্তু 6 হবে। 36কে 6 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে, পূর্ণ ঘন সংখ্যা হবে, ঠিক আছে। এভাবে তোমরা বুঝতে পারো, লসাগু করলে তোমরা বুঝতে পারবা যে আমাদের কত দরকার, কত দিয়ে গুণ করতে হবে, কারণ একটা 6 কম আছে, একটা 6 দরকার, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের 6 হবে। দেখো 6 আমাদের কত নম্বর অপশানে মিলেছে, বি নাম্বারে মিলেছে, তা তোমরা অ্যান্সারটা বি নাম্বার দিয়ে দেবা। দেখো 5 প্রশ্নটা আমাদের একটা চিত্র দেওয়া আছে, যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে বলেছে চিত্রে কোণ এওপি এই যে কোণটা, কোণ এওপি আর কোণ বিওপি এই যে কোণটা বিওপি, তা বলেছে এর চেয়ে 90 ডিগ্রি বেশি বলেছে, মানে এ কোণটা বেশি আছে, কোণ এওপি কোণটা কার চেয়ে, কোণ বিওপি এর চেয়ে 90 ডিগ্রি বেশি, তাহলে এখানে 90 ডিগ্রি যোগ হবে, তারপরে এর সঙ্গে সমান হবে, এভাবে আমাদের শর্তটা বলে দিয়েছে। তাহলে আমাদের কোণ এওপি আর কোণ বিওপির মান বের করতে বলেছে, দুটো কোণের মান বের করতে বলেছে। দেখো কী করে পাবো, এখন তোমাদের জানতে হবে, দেখো এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি, কারণ এবি একটা সরলরেখার পর ওপি দণ্ডায়মান, ঠিক আছে, এইভাবে ধরো ওপি একটা সরলরেখা আছে, তাহলে দুটো কোণের যোগফল কী হবে, 180 ডিগ্রি হবে, কারণ এবি সরলরেখা আর এক সরলকোণ, এই যে দুটো কোণের যোগফল এক সরলকোণ 180 ডিগ্রি পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারবো কোণ এওপি প্লাস কোণ বিওপি এদের যোগফল কত, 180 ডিগ্রি। কোণ ইউপির মানটাই যেটা, তাহলে কোণ ইউপি জায়গায় এটা বসিয়ে দাও, বা আমরা দেখো এটা লিখব কোণ বিওপি প্লাস 90 ডিগ্রি, এই যে কোণ ইউপি আছে এর মানটা কিন্তু এখানে আমরা বসিয়ে দিলাম, আবার এখানে কোণ বিওপি ছিল, কোণ বিওপি আমরা বসিয়ে দিলাম, এদিকে আছে 180 ডিগ্রি। এবার দেখো সমাধান করব, কোণ বিওপির মানটা বের হবে, দেখো এখানেও কোণ বিওপি এখানেও আছে, তাহলে দুটো হয়ে গেল, যোগ করে 2, যেরকম x যোগ করে 2x পাও, রাশি যোগ বিয়োগ ওইরকম এই জিনিসটা, তাহলে একটা কোণ বিওপি আর একটা কোণ বিওপি, তাহলে কটা, দুটো কোণ বিওপি, এই যে 2 কোণ বিওপি পেয়ে গেলাম। আর দেখো এখানে 180 ডিগ্রি আর যে প্লাস 90 ডিগ্রি আছে আমরা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে 2 কোণ বিওপি, আর এদিকে দেখো বিয়োগ করে তোমরা 90 ডিগ্রি পেয়ে যাবা। এটা একটু কাটাকাটি করে নাও, কাটাকাটি করলে এটা পাওয়া যাবে 45 ডিগ্রি, তাহলে আমরা দেখো কোণ বিওপি পেয়ে গেলাম কত, 45 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই কোণটা পেয়ে গেলাম, এক সাইডের কোণটা আমরা পেয়ে গেলাম, এই যে কোণ বিওপি এই কোণটা কত পেলাম, 45 ডিগ্রি। এবার এই কোণটা দরকার, এখন দেখো এই যে আমাদের মানটা দেওয়া ছিল কোণ এওপি কত ছিল আমাদের, কোণ বিওপি প্লাস 90 ডিগ্রি, তাহলে বিওপির মান তো পেলাম 45 ডিগ্রি, তা আমরা এখানে 45 ডিগ্রি যোগ 90 ডিগ্রি আমরা লিখবো, এই যে এই জায়গায় বিওপির মানটা বসিয়ে দিলাম, যোগ করে নাও, এটা যোগ করে পেয়ে যাবে কত, এটা পেয়ে যাবে 9 4 13, 135 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে এই যে কোণ ইউপিটা পেয়ে গেল 135 ডিগ্রি, তাহলে এই ছিল আমাদের অ্যান্সার, কোণ ইউপির মান বের করতে বলেছিল, তাহলে 135 ডিগ্রি এটা আমাদের একটা অ্যান্সার, আর কোণ বিওপির মানটা বের করতে বলেছিল এটা আমাদের একটা অ্যান্সার, ঠিক আছে। 6 প্রশ্নটা দেখো আমাদের বলেছে 50 ডিগ্রি এর সম্পূরক কোণের মান কত ডিগ্রি হবে, তা 50 ডিগ্রি এর সম্পূরক কোণ বের করব, সম্পূরক কোণ, ঠিক আছে। দেখো 50 ডিগ্রি এর সম্পূরক কোণের মান তোমরা পাবা, সম্পূরক বলেছে তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণটাই বিয়োগ দিতে পারো, ঠিক আছে, এর বিয়োগফলটা হয়ে যাবে আমাদের এই যে 50 ডিগ্রির সম্পূরক কোণ, বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবা 130 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রির সম্পূরক কোণের মান কত, 130 ডিগ্রি, তাহলে এখানে অপশান আছে 130 ডিগ্রি, ডি নাম্বার অপশানটা মিলছে, তাহলে অ্যান্সারটা তোমরা ডি নাম্বার দেবা। 7 প্রশ্নটা দেখো আমাদের বলছে এখানে এবিসিডি সামুদ্রিকের কোণ এবিসি 60 ডিগ্রি হলে কোণ এডিসির মান কত হবে। আমাদের একটা সামুদ্রিক আছে, দেখো আমরা একটা সামুদ্রিকের ছবি যদি আঁকি, দেখো এটা এ
বি সি আর ডি। তাহলে এবিসিডি সামুদ্রিকের কোণ এবিসি এই কোণটা আমাদের বলেছে 60 ডিগ্রি। তাহলে কোন কোণের মান চেয়েছে? কোণ এডিসি, এই যে এই কোণের মান চেয়েছে। এবার তোমাদের জানতে হবে যে সামুদ্রিকের বিপরীত কোণগুলির মান সমান হয়, তাই না? এই যে বিপরীত কোণ, তাহলে এর সঙ্গে এটা সমান হবে। তাহলে এটা 60 ডিগ্রি হলে পরে এটা কত হবে? 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই যেখানে আমাদের বলেছিল কোণ এডিসি এর মান কত? এর মান হবে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, তোমাদের এটা কিন্তু জানতে হবে। সামুদ্রিকের ধর্ম আছে, সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান হয়, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তাই না? তাহলে দেখো এডিসি কোণের মান 60 ডিগ্রি পেয়ে গেলাম আমরা। তাহলে আমাদের অপশান এ নাম্বার মিলেছে, অ্যান্সারটা এ নাম্বার দিয়ে দেবা। এবার দেখো 8 প্রশ্নটা আমাদের বলেছে 30%কে পাই চিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে? তাহলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ দেখো কী করে পাওয়া যাবে আমাদের? বৃত্তকলার কেন্দ্রীয় কোণ দেখো এটা সমান হয় বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। এই যে একটা বৃত্ত, সম্পূর্ণ বৃত্তটা আমাদের কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়, ঠিক আছে? এই যে পুরো এই যে মানগুলো এখানে 90 ডিগ্রি যদি ধরো, আমরা যদি লম্ব তৈরি করি, তা 90, এটা 90, এটা 90, 90, 360 ডিগ্রি টোটাল। যে একটা বৃত্তের যে কোণটা তৈরি হবে, টোটাল কোণটা কত? 360 ডিগ্রি। তাহলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা পাবা 360 ডিগ্রি এর কত পার্সেন্ট বলেছে এখানে? এখানে আমাদের বলেছে 30% চেয়েছে, ঠিক আছে? 30%-এর ক্ষেত্রে তাহলে আমরা সলভ করে নেব। 360 ডিগ্রি এর বলতে গুণ, আর 30%কে ভেঙে তোমরা 30/100 লিখতে পারবা। এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম। এবার 3 দিয়ে গুণ করো, 3 × 6 = 18, 3 × 3 = 9, আর 1 = 10, 108 ডিগ্রি। তাহলে এখানে যেটা অ্যান্সারটা হবে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা 30%-এর ক্ষেত্রে আমরা পেয়ে যাবো 108 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার 108 ডিগ্রি। দেখো সি নাম্বার অপশানটা আছে, তাহলে অ্যান্সারটা সি নাম্বার। এবার দেখো 2 প্রশ্ন চলে আসলাম। তো 2 প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্নগুলো আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পেয়ে যাবা। তো চলো 2-এর একেরটা আমরা নিয়েছি। তো 2-এর একের প্রশ্নটা বলছে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। আমাদের এই যে দুটো রাশির গুণফল, আমাদের কিন্তু এভাবে রাশি গুণ করলে হবে না, সূত্রের সাহায্যে গুণ করে দেখাতে হবে। তো চলো আমরা দেখছি সূত্রের সাহায্যে গুণ কীভাবে করব। তো দেখো এদেরকে আমরা সাজিয়ে নেব। আগে আমরা বিটা নিলাম, ঠিক আছে? তারপরে নিলাম প্লাস এ আর মাইনাস সি। তাহলে এখানে একইভাবে নেব, বি আগে নিব, মাইনাস এ প্লাস সি, মানে বিএসি এভাবে আগে সাজাবা, ঠিক আছে? দেখো দুটো লাইন ভালো করে বুঝতে হবে, তখনই তোমরা কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবা। আগে তো বিএসি এভাবে সাজিয়ে নাও। তারপর দেখো আমরা সূত্র, যেটা আমাদের সূত্র তৈরি করব, তোমাদের এখানে বলে দিই, a² - b² সূত্র। এটা সূত্র কাজে লাগাবো। এই সূত্রটা a + b × a - b, ঠিক আছে? এটা সূত্র অনেকে জানো তোমরা। a² - b² সূত্র ক্লাস 7 থেকে কিন্তু তোমাদের সূত্র শুরু, বীজগাণিতিক সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে a² - b² সূত্র a + b × a - b। তা আমরা এই আকারটা তৈরি করবো, a + b a - b। তা দেখো এখানে আমরা b-কে a বানালাম প্লাস, আর a - c-টাকে আমরা b বানিয়ে দিলাম। তাহলে a + b ইন্টু, আর এখানে একইভাবে দেখো একটা সাজানো গেলে পরেরটা তোমরা এটাকে দেখে সাজিয়ে নিতে পারবা। তাহলে এটা হবে, দেখো এখানে মাইনাস কমন নিয়ে a - c, তাহলে a + b × a - c। ওকে, তাহলে এই সূত্রটা তৈরি হয়ে গেল। তার মানে লিখতে পারবো a² - b²। তার মানে লিখবো এখানে, এই যে দেখো a² - এই যে b², a - c তার স্কোয়ার। তাহলে a² - b², এটা a এটা b ধরে, তাহলে a² - b² সূত্র ফেলে দিলাম আমরা। এবার এখানে একটু সলভ করা আছে, এটাকে আবার দেখো a - b² সূত্র, a - b² সূত্র, এটাও বীজগাণিতিক সূত্র। এই সূত্রগুলো তোমাদের জানতে হবে ক্লাস 7 থেকেই। তাহলে a - b² সূত্রটা তোমরা মুখস্থ করবা, a² - 2ab + b², এই সূত্রটা। তো এখানে আমাদের a এটা a আর b হচ্ছে c, এটাকে আমরা ধরে আমরা দেখো সূত্রটা ফেলবো, a² - 2ac হবে এখানে, প্লাস c² আসবে, ঠিক আছে? এটাকে দেখো কম্পেয়ার করে একদম ওটাই আছে আমাদের। b² এখানে বন্ধনী উঠাও, তাহলে মাইনাসটা ভিতরে গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে -a², মাইনাসটা প্লাস হয়ে যাবে 2ac, প্লাসটা মাইনাস হয়ে যাবে c²। মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। দেখো আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে অলরেডি। আমাদের যে এদের যে গুণফল করতে বলেছিল সূত্রের সাহায্যে, এটা আমরা করে নিয়েছি। এখানে যোগ বিয়োগ যাবে না, তাই না? অ্যান্সার আমাদের এটাই, ঠিক আছে? সূত্রের সাহায্যে গুণফল, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 2-এর প্রশ্নটা আমাদের বলেছে এই যে 2x⁵ আর y⁹ এর সঙ্গে, মানে এর সঙ্গে কত গুণ করলে, এর সঙ্গে কত গুণ করব, যে গুণফলটা আমাদের কত বলেছে 25/25s² y³ আছে, 25s² y³ যেখানে কিউব আছে, y³ আমাদের আছে 8, এটা হবে। মানে এর সঙ্গে কত গুণ করব, এখানে কত হবে, যেটা হবে। তা আমরা কি করব, আমরা ধরো এখানে ধরে নেব যে এটা x গুণ করতে হবে,
এক্স না, এক্স তো আছে এখানে, অন্য কিছু ধরে নাও, পি ধরে নাও, ধরো যে পি গুণ করতে হবে, তাই না? তো আমরা পি এর মানটা বের করে নেব, ঠিক আছে? তাহলে দেখো পি এর মানটা আমরা কি করে পাবো, পি সমান এই যে দেখো এটা এ নিচে নেমে যাবে, মানে এটা দেখো ওটা উপরে থাকে যাবে 25x² y³ / 8, আর এটা নিচে নেমে যায় সমাধান নিয়ম অনুযায়ী। পি এর মান বের করছো, এটা গুণের আকারে আছে, তাহলে এটা এর নিচে নামবে। তাহলে এখানে 2x⁵ y⁹ আর নিচে আমাদের কথা ছিল 5, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পি এর মান। তো এটা আমরা সলভ করবো। দেখো উপরে ভগ্নাংশটা লিখে দাও, 25x² y³ / 8, আর নিচের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে 5/2x⁵ y⁹ 9। এবার সলভ করো, দেখো আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা অ্যান্সারটা কত পাবো, দেখো এখানে কাটাকাটি করো, এই যে s² x⁵, তাহলে এখানে বেশি আছে, বেশির কাছে x রেখে দাও, আর 5 থেকে 2 বাদ দাও, কত হবে 3, ঠিক আছে? এর আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছি এভাবে কাটাকাটি করা যায়। আর দেখো y³ আর y⁹ 9, তাহলে এখানে y রেখে দাও, তার 9 থেকে 3 বিয়োগ করে দাও। যে কাটাকাটি মানে ভাগ, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, ওই জিনিসটাই হচ্ছে এখানে। তা 9 থেকে 3 বাদ দিলে কত হবে, 9 থেকে 3 চলে গেলে আমাদের এটা হবে 6। ওকে, সংখ্যাগুলো তো কাটাকাটি যাচ্ছে না আমাদের, তাহলে আমাদের উপরে কত হয়ে গেল, উপরে 25 5 গুণ করো, এটা হলো 625, রাশি থাকছে না, আর নিচে 8 দিয়ে 16, আর এখানে x³ আছে আর y⁶ 6 আছে, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। এই যে এখানে কত বসবে, এখানে কিন্তু এটা বসে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো, আমরা অতএব দিয়ে তোমরা বলে দিতে পারো যে এই যে এটা আছে রাশিটা x⁵ 5 y⁹ 9/8 বলেছিল যে একে কত দিয়ে গুণ করলে, এত কি আমরা কত দিয়ে গুণ করবো, এই যে 625/16 x³ y⁶ 6, ঠিক আছে? এই যে x³ y⁶ দিয়ে গুণ করলে, তো দিয়ে গুণ করলে গুণফল এই যেটা হবে 25 s² y³ / 8 এত হবে, ঠিক আছে? এই যে হবে, তো অ্যান্সারটা আমাদের এটা, ঠিক আছে? এভাবে তোমরা করবা, অ্যান্সারটা পেয়ে যাবা। মানে অ্যাকচুয়ালি কী হলো আমাদের কাজটা, মানে এই যে এটা দিয়ে একে ভাগ করতে হবে, তাই না? তখন আমাদের অ্যান্সারটা আসছে। যেরকম তোমাদের যদি একটা উদাহরণ দিই আমি, দেখো তোমরা একটা ছোটো উদাহরণ দিই, উদাহরণের সাহায্যে তোমরা বুঝতে পারবা। অ্যান্সারটা পাওয়ার জন্য দেখো এটা দিয়ে ভাগ করতে হলো কেন, আমি তোমাদের এখানে বলবো যে 4-এর সঙ্গে কত গুণ করবা যে 12 পাবা, ঠিক আছে? তোমরা এখানে বলে দিতে পারবা যে 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 হবে, এখানে 3, 4 3 12, তো এই 3টা আসছে কী করে, 3, তাই দেখো 12কে, এই যে 12কে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো আমরা কাটা করে 3 পেয়ে যাচ্ছি। তাহলে একইভাবে এই যে দেখো যে, তাহলে আমরা এই যে 12কে মানে এটা আগে এটাকে এটা দিয়ে ভাগ করলাম, এরকম দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলাম, তার জন্য নিচে নামলো, এই জন্য আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, ঠিক আছে? তোমরা যেভাবে বুঝতে পারো খুব ভালো অঙ্ক, ঠিক আছে? একটু ভালো করে দেখো ক্লাসগুলো, তোমরা কিন্তু বুঝতে পারবা। এবার 3-এর প্রশ্নটা দেখো, আমাদের বলেছে 8 মিটার পরিসীমা বিশিষ্ট কোনো বর্গক্ষেত্রের, মানে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার দেওয়া আছে। তাহলে প্রতিটি বাহু দৈর্ঘ্য বলেছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য 3m - 4 মিটার যদি হয়, তাহলে m এর মানটা বের করতে বলেছে, তাই না? তো দেখো বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে পারবো। তো আমরা লিখব বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র তোমরা জানো যে 4 × বাহু দৈর্ঘ্য, 4 × বাহু দৈর্ঘ্য। তাহলে ইন্টু দেখো যে ইন্টু বলতে এই যে এটা হচ্ছে বাহু দৈর্ঘ্য, তাহলে 4 × দেখো বন্ধনী দেওয়া মানে ইন্টু, এই দেখো 4 × বাহু দৈর্ঘ্য, এটা আমাদের কিন্তু পরিসীমা এত মিটার। আবার পরিসীমা দেওয়া আছে 8 মিটার বলে দিয়েছে, সেই বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে এটা এই পরিসীমাটা 8-এর সঙ্গে সমান হবে, তো আমরা লিখব 4 × 3m - 4, এটাই সমান বলে দিয়েছে 8, ঠিক না? তাহলে এখান থেকে আমরা m এর মান পেয়ে যাবো, আমরা m এর মান বের করতে বলেছি। চলো এই 4 দিয়ে 8কে কাটাকাটি করতে পারবো, 4 দিয়ে 8 এভাবে কাটাকাটি করা যায়, শিখে রাখো। দেখো গুণের আকারে যদি থাকে তখনই কাটাকাটি করতে পারবে, এটা দেখো বন্ধুর মধ্যে আছে, বাইরে আছে, গুণের আকারে আছে, তখন তোমরা 4 দিয়ে 8 কাটাকাটি করে দাও। এবার দেখো এদিকে 3m রেখে দিলাম, আর এখানে 2 আছে, আর এই -4টা যদি ওইদিকে নিয়ে যাই তাই এটা +4 হয়ে যাবে, বা 3m, এখানে দেখো 4 2 যোগ করে কত 6, আবার দেখো 3 6 কাটাকাটি করতে পারবা, 3 2 6, দেখো আবার অনেক সময় কী করি, বা m = 6-এর নিচে 3কে নামাই, তারপরে কাটাকাটি করি, ঠিক আছে? তোমরা এভাবে কাটাকাটি করতে পারবা, তোমরা বাই না করলেও হবে, এই যে 3 দিয়ে 6 যাচ্ছে কাটাকাটি করে দাও কাটাকাটি, ঠিক আছে? এভাবে তোমরা সহজেই একবারই করে নিতে পারবা। তাই এর মানটা কত পেয়ে গেলা 2, তাই এর মান বের করতে বলেছিল, আমাদের অ্যান্সার 2।
এবার দেখো 2-4 নম্বর প্রশ্নটা। এখানে আমাদের বলেছে একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 1.5 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে 48 মিটার হয়, তার রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, আমরা একটা বর্গাকার পার্ক তৈরি করছি। দেখো, তো বর্গাকার পার্ক, বর্গক্ষেত্র, এই যে আমাদের একটা বর্গক্ষেত্র, বর্গাকার পার্ক আছে। এই পার্কের চারধারে একটা সমান চওড়া বিশিষ্ট রাস্তা আছে। তা চলো আমরা একটা রাস্তা তৈরি করব। এই যে দেখো, সমান চওড়া, মানে চওড়াটা এখানে 1.5 বলেছে, তাহলে এদিকে আমাদের কত হবে 1.5। তাহলে এখানে এই যে রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা দেওয়া আছে, তা রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা যদি জানা থাকে তাহলে তার কিন্তু বাহুদৈর্ঘ্য পেয়ে যাবো। এই যে রাস্তা সমেত বর্গাকার পার্কের বাহুদৈর্ঘ্য পাবো। তো আমরা এখানে লিখব রাস্তা সমেত পার্কের, ঠিক আছে, পার্ক বলতে বর্গাকার পার্ক, রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য, দেখো রাস্তা সমেত পার্কের বাহু দৈর্ঘ্য কত পাবা, পরিসীমা কত, পরিসীমা ছিল আমাদের 48 বলে দিয়েছি। তার পরিসীমাকে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে আমরা কী পেয়ে যাবো, বাহু দৈর্ঘ্য পেয়ে যাবো। এটা কাটাকাটি করো, 4 কাছে 4 দিয়ে 12, মানে 12 মিটার পেয়ে যাবো। এটা হলো কার, এটা এই যে রাস্তা সমেত বর্গাকার পার্কের বাহু দৈর্ঘ্য, এই যে এটা, এই যে মানটা এখান থেকে এটা আমরা 12 মিটার পেয়ে গেলাম। এবার এখন রাস্তা সমেত বর্গাকার পার্কের বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে তার আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো। আমাদের রাস্তার ক্ষেত্রফল চেয়েছে, তা রাস্তার ক্ষেত্রফল পেতে গেলে সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করতে হবে, আর এই যে ভিতরে যে বর্গাকার পার্কের পার্কের ক্ষেত্রফল বের করতে হবে। সম্পূর্ণ মানে রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফল থেকে পার্কের ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দাও তখনই আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাবো, ঠিক না? তা চলো এখন আমরা রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফলটা বের করে নিই। তা রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কত হবে দেখো, এই যে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা তো বর্গক্ষেত্র আছে, তাহলে বাহু ইন্টু বাহু, তাহলে 12 × 12 বর্গ মিটার। এটা গুণ করো, এটা পেয়ে যাবা 144 বর্গ মিটার। তা আমরা রাস্তা সমেত বর্গাকার পার্কের ক্ষেত্রফলটা বের করে নিলাম। এবার এই যে পার্কের ক্ষেত্রফল দরকার, তা পার্কের বাহু দৈর্ঘ্য বের করতে হবে। তা বাহু দৈর্ঘ্য দেখো তো আমরা এই জায়গাটা বাহুটা কী করে পাবো, তাহলে দেখো সম্পূর্ণ বাহুটা রাস্তা সমেত বাহুটা জানা আছে, তাহলে দেখো এই জায়গাটা তো আমাদের 1.5 আর এটাও আমাদের 1.5। তা আমাদের কী করতে হবে এখন, এই যে 12 থেকে 1.5 এদিকে বাদ দাও, আর 12 থেকে 1.5 এদিকে বাদ দাও, মানে টোটাল এদের যোগফলটা বাদ দিতে হবে, তখনই আমরা পার্কের বাহু দৈর্ঘ্য পেয়ে যাবো। তো দেখো আমরা পার্কের বাহু দৈর্ঘ্যটা বের করি। অতএব পার্ক বলতে বর্গাকার পার্ক আছে, এখানে আমরা শুধু পার্কে বললাম। পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে দেখো, এই যে আমাদের রাস্তা সমেত পার্কের যে বাহু দৈর্ঘ্য ছিল 12, এখান থেকে বাদ দাও 1.5 যোগ 1.5, ঠিক আছে, মিটার, মানে এই যে এই জায়গাটা আর এই জায়গাটা বাদ যাবে আমাদের। তাহলে এখানে 12 মাইনাস, দেখো এদের যোগ করো, এদের 1.5 আর 1.5, এটা 3 পেয়ে যাবা, 3 মিটার। এটা বিয়োগ করো, 12 থেকে 3 বাদ দিলে 9 মিটার, ঠিক আছে। তা পার্কের বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম, তা পার্কের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে অতএব পার্কের ক্ষেত্রফল, দেখো পার্কের ক্ষেত্রফল সূত্র বাহু ইন্টু বাহু, 9 × 9 বর্গ মিটার। তাহলে 9 কত হবে 81 বর্গ মিটার। এবার দেখো আমরা সম্পূর্ণ পার্কের ক্ষেত্রফল পেয়েছি রাস্তা সমেত, আর এই যে পার্কেরও ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে সম্পূর্ণ থেকে তাহলে আমরা কি 81 বাদ দেবো, মানে 144 থেকে 81 বাদ দিলেই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তো আমরা লিখব অতএব রাস্তার ক্ষেত্রফল, দেখো এই যে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফলটা 144 আমরা পেয়েছি, আর পার্কের ক্ষেত্রফলটা এই যে 81, এটা বাদ দিয়ে দাও, এত বর্গ মিটার। তো এটা বিয়োগ করলে আমাদের অ্যান্সার 1 কত দিল 4, 3 দিলে, আচ্ছা তাই এবার হচ্ছে 8 কত দিল 14, তা 8 কত 14, 6 দিলে এই যে 63 বর্গ মিটার। আমাদের রাস্তার ক্ষেত্রফল চেয়েছিল, আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম 63 বর্গ মিটার, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এবার 3 অঙ্কগুলো দেখো। তো 3 অঙ্কটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ আছে। তো এই যে অঙ্কটা, এই উৎপাদকের বিশ্লেষণ অঙ্কটা আমাদের আগের ক্লাসে কিন্তু করা হয়ে গেছে।
তোমরা চলে যাবা পেজ নাম্বার 118 পাতা, যে স্কুল 2 নম্বর স্কুলটা আছে সেই 2 নম্বর স্কুলের 3-এর যে 2-এর অঙ্কটা আছে একদম একই অঙ্ক আমরা আগের ক্লাসে করে দিয়েছি। তোমরা সেখানে যাও, সেই ক্লাসটা বের করো, প্লেলিস্টে গিয়ে যাও, আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু এই যে পেজ নাম্বার 118 স্কুল 2 দেখবা, সেই ভিডিওটা দেখো, তোমরা 3-এর 2 নম্বরে পেয়ে যাবা। ঠিক আছে, তোমাদের যদি প্লেলিস্টে বের করতে অসুবিধা হয়, তোমরা যদি বের করতে না পাও, তাই না, যে তোমরা যেগুলো পেজ নাম্বার দিয়ে বলে দিচ্ছি তোমরা অঙ্কগুলো বের করতে পারছো না, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি আবার ভালো করে তোমাদের বলে দেবো কী করে যেতে হয় সেই ভিডিওতে। ওকে, তাহলে তোমরা সেখানে গিয়ে দেখে নাও। এবার দেখো 3-এর অথবা অঙ্কটা, এই অঙ্কটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আমাদের আছে দেখো রাশিটা x³ + 3x² y + 3xy² + 2y³। দেখো এর আমরা কী করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তা প্রথমে আমরা একটু ভেঙে নেব। দেখো 3x² y এদেরকে ঠিক রেখে দাও, 3xy² রেখে দিলাম, আর এই যে দেখো 2y³ লিখবো আমরা y³ + y³, এভাবে আমরা ভেঙে নিলাম। এবার তোমরা এখান থেকে লক্ষ্য করো, এটা আমাদের একটা সূত্র, ঠিক আছে, ঘনফলের সূত্র। এটা এটাকে b ধরে a³ + 3a² b + 3ab² + b³ এটা a + b হোল কিউবের সূত্র, মানে x + y তার হোল কিউবের সূত্র। এটা হচ্ছে আমাদের কার, এটা হচ্ছে ঘনফলের সূত্র। এই সূত্রগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তো চলো। আচ্ছা, এটা তো আমাদের এখান থেকে সূত্র পড়ে গেল, আর এই যে আমাদের এটা y³ আছে, আমরা এটা y³ বসিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো তো এখানে আমাদের এটা এই যে আছে x + y, তাই না, তা x + y এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। ঠিক আছে, a³ + b³, তাহলে a³ + b³ সূত্র, a³ + b³ সূত্র জানতে হবে। এখানে একটা ঘনফলের সূত্র কাজে লাগলো। দেখো সূত্রগুলো এই যে তোমাদের যেটা বলবো, ঠিক আছে, এখানে আমাদের এই যে a³ + b³ উৎপাদকের সূত্রটা, এই উৎপাদকের সূত্রটা তোমাদের জানতে হবে, a + b * a² - ab + b²। ওকে, তাহলে এই সূত্রটা কিন্তু এখানে ব্যবহার হবে, এটাকে a এটাকে b ধরে। চলো আমরা লিখি a + b * a² মাইনাস, ঠিক আছে, যে মাইনাস আছে দেখো -ab, a হচ্ছে এটা x + yটা এখানে a ধরলাম, আর b হচ্ছে y + b²। হ্যাঁ, সেটাকে সরল করো, অ্যান্সার পেয়ে যাবো। দেখো এখানে একটা বন্ধনী করে দিলাম, আর এইখানে দেখো এখানে আমরা কী করবো, এটা সূত্র ভাঙাবো, a² + 2ab + b², a + b হোল স্কয়ার সূত্র, ঠিক আছে, a² + 2ab + b² মাইনাস, এটা y দিয়ে গুণ করে নাও, xy - y², এটা প্লাস y² ছিল, এখানে y যোগ হয়ে যাবে, x + y যোগ করে 2y পেয়ে যাবা। আর এখানে দেখো এখানে x² একাই আছে, সেটা x² বসে গেল, আর এই যে দেখো +2xy থেকে -xy বিয়োগ, তাহলে এখানে +xy পাবা, যেহেতু 2 বড় তার চিহ্ন। আর এই যে দেখো এই যে +y² - y² কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধু +y²টা থেকে গেল। দেখো হয়ে গেছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এই যে রাশিটার উৎপাদকের বিশ্লেষণ আমরা পেয়ে গেলাম। এটা উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে, দেখো এই যে গুণের আকারে, প্রথম বন্ধনী গুণের আকারে আমাদের এভাবে অ্যান্সারগুলো থাকবে। ঠিক আছে, এভাবে যদি পেয়ে যাও তো তোমরা বুঝে নেবা যে উৎপাদকের বিশ্লেষণ আমাদের করা হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের অ্যান্সারটা। দেখো 4-এর অঙ্কটা আমাদের দেওয়া আছে, x = y + z যদি হয়, তাহলে আমাদের মান বের করতে বলেছে x³ - y³ - z³ - 3xyz, এর মানটা বের করতে বলেছে। তা দেখো আমরা এর সাহায্য নিয়ে কিন্তু এর মানটা বের করে নেব। আমরা প্রথমে x - y করলাম, yটাকে বাঁদিকে নিয়ে আসলাম, বাঁদিকে আসলে পরে চিহ্ন হচ্ছে চেঞ্জ হয়ে যায়, দেখো প্লাস ছিল মাইনাস, এটা z থেকে গেল। এবার উভয় পক্ষে ঘন করে নাও, দেখো এখানে ঘন বলতে কিউব, এখানে জেডের কিউব, ঘন করে দিলাম। এখন আমরা এটাকে a - b হোল কিউবের, ঠিক আছে, ঘনফলের সূত্রটা ফেলবো। দেখো ঘনফলের সূত্রটা a³ - b³ - 3ab, b বলতে y আছে, এটা এই যে এটা y, 3ab * a - b, এটা হচ্ছে ঘনফলের সূত্র, a - b হোল কিউবের সূত্র এটা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে তোমাদের। আর এখানে আমাদের z³ আছে, বা x³ - y³ - 3xyz। এবার দেখো এর মানটা আমাদের জানা আছে, x - y z, তাহলে x - y জায়গায় আমরা z লিখে দেবো, তাহলে এখানে আমরা z লিখে দিলাম। ওকে, আর এই যে z³ আছে আমরা বাঁ দিকে যদি নিয়ে আসি, তা দেখো এটা কত হবে, এটা -z³ হয়ে যাবে 0। এবার ওটা সাজিয়ে লিখি, আমরা আগে লিখবো x³ - y³, তারপর লিখবো -z³, এটা -3xyz, এদিকে হলো 0। লক্ষ্য করো তো এই যে এটাই, এই রাশিটাই আছে, এই রাশিটা এর মান বের করতে বলেছিল। দেখো
পুরো রাশিটা একদম হুবহু মিলে গেছে, তাই মানটা আমরা কত পেয়ে গেলাম, মানটা আমরা 0 পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার আমাদের 0। এবার দেখো 4-এর অথবাটা আমাদের দেওয়া আছে 2p - 3q = 10 দেওয়া আছে, কমা আর 8pq - 27q³ = 100 দেওয়া আছে। তা আমাদের pq এর মানটা বের করতে বলেছে। তো দেখো আমরা pq এর মান বের করবো এই দুটোর সাহায্য নিয়ে। তো প্রথমে তো একে আমরা কী করবো, আমরা ঘন করে নেব। তা চলো উভয় পক্ষে আমরা ঘন করে নিই। 2p - 3q তার হোল কিউব = 10-এর কিউব। উভয় পক্ষে আমরা কী করলাম, ঘন করলাম। এখন ঘনফলের সূত্র আমরা ফেলবো, দেখো a - b হোল কিউবের সূত্র, ঠিক আছে। এর আগে সূত্রটা ফেললাম, আবার দেখো ওই সূত্রটাই। তো সূত্রটা আছে a কিউব, ঠিক আছে, a কিউব - b কিউব, b হচ্ছে 3q তার কিউব, -3ab, এই যে 3ab, এটা a এটা b, 3ab ইন্টু a - b, ওকে। এই হলো আমাদের সূত্রটা, a কিউব - b কিউব - 3ab ইন্টু a - b। এটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র এটা। আর ডান দিকে দেখো 10-এর কিউব, 10-এর কিউবকে ভাঙাও, এটা পেয়ে যাবা 1000 পেয়ে যাবা, ঠিক আছে। দেখো 3 আছে না, তাহলে শূন্যটা 3 বার লিখে দেবা, এইভাবে তোমরা কিউবকে ভাঙাতে পারবা। বা তোমরা আবার তোমরা আরেকভাবে করতে পারো, যে 10-এর কিউব বলতে 3টা 10-এর গুণফল, 10 × 10 × 10, 3টা 10-এর গুণফল করবা, দেখবা তোমরা 1000ই পাবা। আচ্ছা চলো আমরা সরলটা করি। এটা হবে দেখো 8, 2-এর কিউব 8 পাবা, 2 গুণ হবে 3 বার, যেহেতু কিউব আছে তাহলে গুণ করে 3 বার 8 পেয়ে যাবা, তাহলে 8 কিউব। আর 3-এর কিউব 3টা গুণ হবে 3 বার, তো 3 বার গুণ করবা 27 পাবা, 27 কিউ মাইনাস। আর এটা যদি গুণ করে দেখো, এটা কত পেয়ে যাবা, দেখো এটা হয়ে যাবে 3 দিয়ে 6, 6 3 18, তো আমরা এখানে 18 pq পেয়ে যাচ্ছি। এবার এখানে দেখো এই যে মানটা আছে 2p - 3q, এর মানটা যে দেখো জানা আছে 10, তো এর জায়গায় তুমি 10 লিখতে পারবা, তাহলে এখানে 10 লিখে দাও। আর ডান দিকে কত ছিল, 1000। আবার লক্ষ্য করো এই যে 8pq - 27q³ আছে, এর মানটা দেখো আবার এখানে জানা আছে 100, প্রশ্নে দেওয়া আছে, তো এর জায়গায় আমরা 100 লিখে দেবো, তোমরা লিখে দিলাম 100 মাইনাস। এখন 18 আর 10 গুণ হবে, সংখ্যায় যে গুণ আছে এখানে, 18 আর 10 গুণ করলে কত হবে, 180। দেখো শূন্য আছে না, যে 18-এর সঙ্গে একটা শূন্য বসিয়ে দাও, মানে 18কে 18 আর শূন্যটা বসিয়ে দেবা, ঠিক আছে। এইভাবে একবারে তোমরা গুণ করতে পারবা। pq বসিয়ে দিলাম, আর এদিকে আমাদের কত আছে, 1000 আছে। এবার আমাদের দেখো pq এর মান বের করতে বলেছে। এবার কিন্তু দেখো আমাদের সমীকরণে শুধু pq আছে, এখন মান কিন্তু আমরা পেয়ে যাব। এখন -180 pq আমরা রেখে দিলাম, আর এই যে এদিকে 1000 আছে, 1000 থেকে এই যে 100টা মাইনাস হবে, আমরা 100টাকে ডান দিকে নিয়ে গেলাম, ডান দিকে গেলে মাইনাস হয়ে যায়, বা -180 pq, আর এখানে আমরা বিয়োগ করব। এখানে বিয়োগ করে তো এই দেখো দুটো শূন্য তো বসিয়ে দাও, আর একে করে দিলে 10, 9 দিলে এই দেখো। আচ্ছা এবার আমরা কী করব, ভাগ করব। দেখো একটা শূন্য কেটে দিতে পারো, আর এই যে 18 আছে, 18 আর 90 কাটাকাটি করতে পারো তোমরা এভাবে, 18কে 18, আর 18 কি 18 পাচ্ছে 90, 18 নামাতে পড়লে 18 পাচ্ছে 90 পেয়ে যাবা। তাহলে বা -pq এদিকে আছে, আর এদিকে 5। এখন যদি আমরা দেখো মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে মাইনাসটা এদিকে চলে আসবে, তাহলে pq বা pq = -5 পেয়ে যাবে, ঠিক আছে। মাইনাস দিয়ে গুণ করলে পরে মাইনাসটা এদিকে প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে pq এর মান কত, -5। এটাই আমাদের অ্যান্সার। pq এর মান বের করতে বলেছিল, আমরা কিন্তু pq এর মানটা -5 পেয়ে গেলাম। এবার দেখো 5-এর, তো 5-এর যে অঙ্কটা আছে এখানে, এটা পাইচিত্র অঙ্ক আছে। তো তোমাদের আমি বলবো পাইচিত্র অঙ্ক দেখবা, প্রথম ক্লাসে আমি কিন্তু ভালোভাবে করে দিয়েছি, পাইচিত্র অঙ্কগুলো একই নিয়মের হয়। তো তোমরা সেখান থেকে আমার প্রথম ক্লাসটা দেখবা, ক্লাস 8 রায়মাটির প্রশ্নবিচিত্রা ম্যাথ ক্লাস, প্রথম ক্লাসটা যে দেওয়া হয়েছে 1 নম্বর স্কুল, সেখানে কিন্তু আমি পাইচিত্র একদম দেখিয়ে দিয়েছি, খাতায় দেখিয়েছি। সেখানে আমাদের কী বলেছে, পেন্সিল কম্পাস চাঁদার সাহায্য নিতে হয়েছে, সে সাহায্য নিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি। তোমরা প্রথম ক্লাসটা দেখো, সেখান থেকেই তোমরা বুঝতে পারবা। তো এবার আমরা চলে যাবো 5-এর অথবা। 5-এর অথবাটা দেখো, তাহলে এটাও পাইচিত্র অঙ্ক আছে, আমরা এটা করাবো, যেটা আমাদের প্রয়োজন পড়বে না, খাতার কোনো প্রয়োজন পড়বে না, পেন্সিল কম্পাসের কোনো প্রয়োজন পড়বে না, আমাদের এখানে বোর্ডে হয়ে যাবে। দেখো অঙ্কটা, তো দেখো আমাদের মোট সংখ্যা বলেছে অষ্টম শ্রেণীর 140 জন ছাত্রের
পছন্দশীল শিল্পকলা নিচের পাইচিত্রে প্রদর্শিত হলো। এই যে এখানে দেওয়া আছে, এর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমাদের একটা পাইচিত্র দেওয়া আছে, কবিতা আবৃত্তি যে পছন্দ করে 40%, গান পছন্দ করছে 20%, নাচ পছন্দ করছে 10%, আঁকা পছন্দ করছে কত 30%। ওকে, তা দেখো আমাদের এই যে মোট 120 জন ছাত্রছাত্রী আছে, এদের মধ্যে বলেছে 1 নম্বর প্রশ্নটা বলেছে, দেখো 1 নম্বরটা বলেছে যে সবচেয়ে বেশি পছন্দশীল বিষয়ের ছাত্রের সংখ্যা কত, সবচেয়ে বেশি। তা দেখো আমরা এখানে লিখব সবচেয়ে বেশি পছন্দশীল, পছন্দশীল ছাত্রের সংখ্যা। দেখো এটা সবচেয়ে বেশি পছন্দ কী করছে দেখো তো, 40%, 20%, 10%, 30%, বেশিটা করছে 40%। তাহলে দেখো 120 জনের মধ্যে সবচেয়ে বেশি করছে 40%। তো এটা সলভ করলে আমাদের অ্যান্সারটা আসবে 120 জনের এর মানে গুণ দিলাম, আর 40% বলতে 40/100, 0 কাটো 0 কাটো, 12 4 48, এতজন সবচেয়ে বেশি পছন্দ করছে, তাই না? এটা আমাদের পছন্দশীল সংখ্যাটা বের করতে বলেছিল, ছাত্রের সংখ্যা, সেটা 48 জন, ঠিক আছে, এটা পছন্দ করছে বেশি সংখ্যায়। আচ্ছা এবার 2 নম্বর, 1 নম্বর হয়ে গেল অ্যান্সার। 2 নম্বর কী বলেছে, কতজন ছাত্র গান পছন্দ করে, তাহলে গান পছন্দ করে, গান দেখো আমাদের 20% আছে, তা কতজনের মধ্যে 120 জনের কত পার্সেন্ট, 20%। এটাকে সলভ করে নাও, 120 গুণিত 20/100, 0 কেটে দাও, এই 0 কেটে দাও, তাহলে এখানে দেখো 12 দিয়ে 24 জন গান পছন্দ করে। এবার 3 নম্বর চলে যাবে। 3 নম্বর বলেছে সবচেয়ে কম পছন্দশীল বিষয়ের ছাত্রের সংখ্যা। তা দেখো সবচেয়ে কম পছন্দশীল বিষয়ে ছাত্রের সংখ্যা, তাহলে সেটা কি পাবো, সবচেয়ে কম পছন্দ করছে দেখো তো নাচ 10%, তাহলে এখানে 120 জনের 10%, তাহলে 120 গুণিত 10/100, 0 তা দেখো আমরা কতজন পাচ্ছি, এখানে 12 জন পেয়ে গেলাম। ঠিক আছে, 3 নম্বর অ্যান্সারটা পেয়ে গেলাম 12 জন, সবচেয়ে কম পছন্দশীল বিষয়ের যে ছাত্রের সংখ্যা 12 জন। এবার আমাদের 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বর বলেছে নাচ পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা, তাহলে নাচ পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা, দেখো তো সেই সংখ্যাটা কত পাবো আমরা, সেই সংখ্যাটা পাবো 120 জনের কত পার্সেন্ট, ঠিক আছে, এই যে নাচ পছন্দ করে 10%, তাহলে এখানে আমাদের 10%, 120 জনের 10%। আচ্ছা এটাকে যে সলভ করে দেখো 120 ইন্টু 10/100, ঠিক আছে, এটা কাটাকাটি করো, এখানেও কিন্তু আমরা কত পাচ্ছি, 12 জন পেয়ে যাচ্ছি। তাহলে 4 নম্বর অ্যান্সারটা যে বলেছে নাচ পছন্দ করি এমন ছাত্রের সংখ্যা কতজন, 12 জন। তাহলে এইভাবে আমাদের দেখো একটা পাইচিত্র থেকে বিভিন্ন অ্যান্সারগুলো আমরা এইভাবে বের করতে পারবো খুব সহজে। ঠিক আছে, খুবই ভালো অঙ্ক, মন দিয়ে দেখো ক্লাসগুলো, তোমরা সব বুঝতে পারবা। আমি যে 5 নম্বর অঙ্কটা, যেটা পাইচিত্র অঙ্কটা ছিল প্রথম অঙ্কটা, সেটা যে বলে দিলাম যে প্রথম আমি স্কুলে করে দিয়েছি, তোমাদের যদি বের করতে অসুবিধা হয় বা তোমরা যদি চাও যে না স্যার ভালো করে করিয়ে দিতে হবে, আবার করিয়ে দিন অঙ্কগুলো করালে ভালো হয়, তা তোমরা কিন্তু কমেন্টে জানাও, ঠিক আছে, অঙ্কের নাম্বারটা মেনশন করে তোমার যদি পাইচিত্র অঙ্কগুলো যদি দরকার পড়ে, কারণ আমি একবার পাইচিত্র বুঝিয়ে দিয়েছি, পাইচিত্র অঙ্কগুলো একই রকম হয়, ছবি এঁকে যে করতে হয়, বিভিন্ন কোণগুলো বের করে আমি কিন্তু প্রথম ক্লাসে করিয়েছি। তোমাদের যদি আবার প্রয়োজন হয় না স্যার যে অঙ্কগুলো যে আছে কোয়েশ্চেন ব্যাংকের অঙ্কগুলো করান, তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে, ঠিক আছে, তোমাদের যদি প্রয়োজন হয় আমি কিন্তু অঙ্কগুলো করাবো। তো ঠিক আছে, আজকে ক্লাসের অঙ্কগুলো সব দিয়ে দিয়েছি ভালো করে, তোমরা মন দিয়ে ক্লাসগুলো দেখো এবং ভিডিওগুলোতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো, এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।